আচ্ছা, আহ, প্রস্তুতি নেয়া না আর কি, মানে জাস্ট নর্মাল ডিসকাশন আর কি থিম ডেভেলপমেন্টের উপর। তো থিম নর্মালি এখন হলো দুই প্রকার, আগে ছিল এক প্রকার, ক্লাসিক থিম ছিল শুধু। আর নতুন যেটা ইন্ট্রোডিউস হয়েছে বেশ কয়েক বছর যাবো সেটা হলো ব্লক থিম। যেটা হলো যে ক্লাসিক থিমে নর্মালি সবাই যেটা করতো ওই যে বিভিন্ন ধরনের পেজ বিল্ডার ইউজ করতো। এখন গুটেনবার্গ নিজেই যেটা নিয়ে আসছে, গুটেনবার্গ, ওই গুটেনবার্গের জন্য ওয়ার্ডপ্রেস আর কি ব্লক থিম ইন্ট্রোডিউস করছে। তো দুইটা থিমের টোটালি টেমপ্লেট ফাইল টাইল বা ডিজাইন স্ট্রাকচার বা ডেভেলপমেন্ট স্ট্রাকচার দুই রকম। আর কিছু কিছু ক্লাসিক থিম আছে, যারা ধরেন যে আপনার আগে ক্লাসিক থিম ছিল সেটাকে ইয়ে করছেন, গুটেনবার্গে সাপোর্ট দিতে চান, তো ব্লক ইন্ট্রোডিউস করছেন। তো ওইটার ক্ষেত্রে ওই থিমকে বলতেছে হাইব্রিড থিম। ঠিক আছে, যেটা ব্লকও সাপোর্ট করে আবার ক্লাসিক থিম, অ্যাকচুয়ালি ক্লাসিক থিম পরে ব্লক সাপোর্ট দেওয়া হয়েছে। যেমন হলো আমরা এখন উডমার্টের যে থিমে কাজ করতেছি এটা বলা যায় হাইব্রিড থিম। তারপরে এটা নিয়ে অনেক দিন আগে একবার ডিসকাস করছিলাম, থিমের টেমপ্লেটের যে হায়ারার্কি, কোন টেমপ্লেটের পরে কোনটা লোড হয় বা কোনটার ফলব্যাক হিসেবে কোনটা কাজ করে। তো একটা থিমের নর্মালি স্টাইল ডট সিএসএস আর ফাংশনস ডট পিএসপি, এই দুইটা ফাইল এবং ইন্ডেক্স ডট পিএসপি, এই তিনটা ফাইল থাকলে একটা থিমে মোটামুটি মানে লাইভ ওই থিমে আর কি সব ইনস্টল করে ইয়ে করা যায়, কাজ করা যায় আর কি। সেক্ষেত্রে সব টেমপ্লেটের ফলব্যাক হিসাবে ইন্ডেক্স ডট পিএসপির ডিজাইনটাই কাজ করে। এখন আমাদের কমনলি ওয়েবসাইটে কিছু জিনিস থাকে, সেটা হলো হোম পেজ, ব্লগ পেজ, মানে ব্লগ মানে বুঝাইতেছি যে ব্লগের লিস্ট পেজ, হ্যাঁ, বা ও কমার্স যদি থাকে তাহলে আমাদের একটা শপ পেজ বা প্রোডাক্ট লিস্ট পেজ থাকে। এই লিস্ট পেজগুলোকে আমরা নর্মালি ও কমার্স এটা আর্কাইভ বলতেছে, আর্কাইভ পেজ। সব ধরনের লিস্ট পেজ যেমন ব্লগ লিস্ট, তারপরে প্রোডাক্ট লিস্ট, ক্যাটাগরি লিস্ট, প্রোডাক্টের ক্যাটাগরি লিস্ট, ট্যাক্সোনমি লিস্ট, এইগুলোকে সে বলতেছে আর্কাইভ। আর আর্কাইভটা লোড হয় হলো শুরুতেই সে খুঁজে যে ইয়ে আছে কিনা, মানে আমি এই দিক দিয়ে যাচ্ছি কারণ এই পাশে যেগুলো আছে এইগুলো খুব কম ইউজ হয়। তো আর্কাইভ ডট পিএসপি দিয়েই বেশিরভাগ মোস্ট অফ দ্য কেস কাজ করে, যে আর্কাইভ ডট পিএসপিটাই লোড হবে হলো ব্লগ আর্কাইভের জন্য, প্রোডাক্ট আর্কাইভের জন্য, এরকম আর কি। আর কোনো একটা পোস্ট, কাস্টম পোস্ট যদি বলি অথবা ব্লগ পোস্ট বলি, সেটার তো আমরা ডিটেইলস ভিউর প্রয়োজন হয়। যেমন ব্লগ ডিটেইলস, প্রোডাক্টে গেলে আমরা প্রোডাক্টের সিঙ্গেল পেজ বলতেছি। এই সিঙ্গেল পেজের যে টেমপ্লেটটা, এটা গ্লোবাল টেমপ্লেট। নর্মালি সিঙ্গেল ডট পিএসপি নামে একটা টেমপ্লেট থাকে, যেটা শুধুমাত্র একদম স্ক্র্যাচ, একদমই সিম্পল একটা থিম। সেখানে সিঙ্গেল ডট পিএসপি নামে একটা ফাইল রাখে, যে ফাইলটা হলো ওই ব্লগেরও সিঙ্গেল ভিউটা হ্যান্ডেল করে এবং যত ধরনের কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করা হয় সবগুলোর সিঙ্গেল ভিউ এটা হ্যান্ডেল করে। তারপরে ধরেন যে আপনি একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করলেন ইয়ে নামে, ধরলাম যে বুক নামে একটা, আচ্ছা ও কমার্স ইনস্টল করলাম। এখন ও কমার্স প্রথমে কি করলো, যে আমরা প্রোডাক্টের লিস্ট পেজ বানানো দরকার, এই জন্য ওরা আর্কাইভ টেমপ্লেট ইউজ করলো। তারপরে হলো ওরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বানানো দরকার। এখন ও কমার্সের সিঙ্গেল প্রোডাক্ট পেজ আর হলো একটা ব্লগের সিঙ্গেল প্রোডাক্ট পেজের ডিজাইন তো এক হবে না, আমার ডিজাইন আলাদা করা দরকার বা কিছু ইনফরমেশন ওইখানে আমার নিয়ে আসা দরকার। সো সেক্ষেত্রে হলো ও কমার্স কী করলো, একটা কাস্টম পোস্টার রেজিস্টার করছে প্রোডাক্ট নামে, হ্যাঁ। সেই জন্য ও কমার্সের সিঙ্গেল যে ভিউটা আছে এটাকে সে লোড করতেছে হলো সিঙ্গেল হাইফেন যে পোস্ট, যে পোস্ট কাস্টম পোস্টে যে রেজিস্টার করছে যে কিটা, ওইটা সিঙ্গেল হাইফেন কাস্টম পোস্ট টাইপের নামটা ডট পিএসপি, জাস্ট এইটা। তার মানে যখন আমরা কোনো কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করতেছি এবং সেটার যদি আমার ডিটেইল পেজের ডিফারেন্ট টাইপের ডিজাইনের প্রয়োজন হয়, তাহলে আমি ওই টেমপ্লেটটা ইউজ করব। সিঙ্গেল ড্যাশ এতটুকু হলো স্ট্যাটিক, এটা মাস্ট থাকতেই হবে। তারপরে হলো পোস্ট টাইপের নামটা ডাইনামিক, মানে আমি যেটা ইউজ করছি রেজিস্টার করার সময় ওইটা দিয়ে পিএস ডট পিএসপি। এটা হলো সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে গেল। তারপরে ক্যাটাগরি লিস্টের ক্ষেত্রেও আমাদের আর্কাইভ ডট পিএসপি কাজ করতেছে, ওকে। কিন্তু আমরা যদি ফজর ফিয়ারের ক্ষেত্রে দেখি,
ফজর ফেয়ারে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরির পাশাপাশি আর কিছু জিনিস আছে, যেমন প্রকাশনী আছে, মানে প্রকাশনীর লিস্ট, তারপরে রাইটারের লিস্ট। সো এগুলা তো নর্মালি ও কমার্সের, এগুলো নাই। ও কমার্সের আছে কি শুধুমাত্র ক্যাটাগরি এবং ট্যাক্স। হ্যাঁ, তো ক্যাটাগরি আর ট্যাক্সের মধ্যে আমরা পার্থক্য জানি কি না, সেটা হলো যে ক্যাটাগরি হলো হায়ারার্কিক্যাল হয় আর ট্যাক্স হলো হায়ারার্কিক্যাল হয় না। মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকতে পারে, ট্যাগের কোনো সাব ক্যাটাগরি থাকে না। মানে কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার দুইটাই কাস্টম ট্যাক্সোনমি, যেটা হায়ারার্কি থাকে সেটা ক্যাটাগরি টাইপের হয়ে যায়, যেটা হায়ারার্কি থাকে না সেটা হলো ট্যাক্স টাইপের হয়ে যায়। এখানে আমার ফজর ফিয়ারের ক্ষেত্রে আমার এই যে দুইটা জিনিস লাগতেছে, লেখক আর প্রকাশনী। সাপোজ এখন লেখক প্রকাশনী, এখন এটা হলো তো আমার প্রোডাক্টের সাথে অ্যাটাচ হবে, যে একটা আমি বই অ্যাড করলাম, ওই বইয়ের লেখককে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম প্রথমে, তারপরে আমি ওই লেখককে প্রকাশককে এইভাবে আমার সিলেক্ট করে দিতে হবে, কারণ এটা আবার আমার সব পেজে ফিল্টার আছে, যে প্রকাশনী অনুযায়ী ফিল্টার বা লেখক অনুযায়ী ফিল্টার এটা আছে। তো এক্ষেত্রে আমরা কি করতেছি, প্রকাশক এবং রাইটারের জন্য দুইটা কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করছি। হ্যাঁ, কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করা হয়েছে, যেটা লুক লাইক ক্যাটাগরির মতোই কাজ করবে এবং হায়ারার্কিক্যাল হবে। এইটা এই টপিকটা এর মধ্যে নিয়ে আসলাম এই জন্যই। এখন ধরেন যে এই যে প্রকাশকের জন্য দেখেন, লেখকের জন্য একটা লেখকের যে লিস্ট পেজ, এটা এই লিস্ট পেজের ডিজাইন আর হলো প্রোডাক্টের লিস্ট পেজের ডিজাইন কিন্তু সেম না। ঠিক আছে, এই যে দেখেন প্রোডাক্টের লিস্ট পেজে কিন্তু ফিল্টার আছে, ডিজাইন ডিফারেন্ট, এখানে ব্রেড ক্রাম্বের ডিজাইন ডিফারেন্ট, আর লেখক এবং প্রকাশকের ডিটেলস পেজের ডিজাইন আলাদা। এক্ষেত্রে আমাদের কি আলাদাভাবে ডিজাইন হ্যান্ডেল করা হচ্ছে, আর এই জন্য আমার এই দুটো ট্যাক্সোনমির জন্য আলাদা দুটো টেমপ্লেট লাগবে। সেই টেমপ্লেটটা আমরা কিভাবে করতে পারি, কি বলে লেখক এবং প্রকাশকের ক্ষেত্রে আমরা ট্যাক্সোনমি কেন নিলাম, আমরা নিলাম না কেন, পোস্ট টাইপ নিলাম না কেন? পোস্ট টাইপ কেন? আমি তো প্রোডাক্টের সাথে অ্যাটাচ করতেছি, মানে প্রত্যেকটা প্রোডাক্টে একটা পোস্ট টাইপের সাথেই তো কানেকশন করব। মানে হ্যাঁ, আমি যদি একটা পোস্ট টাইপের সাথে কোনো কিছু কানেকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ট্যাক্সোনমি বেটার, কারণ আপনার এখানে আমাদের ফিল্টার করার প্রয়োজন হচ্ছে, এটা একটা কনসার্ন। ঠিক আছে, তারপরে ধরেন যে আমার এই যে মোট কথা আমার রিলেশনশিপটা কিন্তু ট্যাক্সোনমি নিলে খুবই ইজি। আর আপনার যদি কাস্টম পোস্টার রেজিস্টার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ নিজের হ্যান্ডেল করা লাগবে। ট্যাক্সোনমি দিলে সেক্ষেত্রে ও প্রোডাক্ট এডিট পেজ বলেন বা কাস্টম পোস্টার এডিট পেজে ও অটো ডান পাশে আপনাকে ট্যাক্সোনমির লিস্ট নিয়ে এসে দিবে, তাই না? ওইখান থেকে আপনি চেক করে ক্যাটাগরির মতো চেক করে দিবেন। ট্যাক্স বা আমি যদি অন্য কাস্টম ট্যাক্সোনমি দিই সেটা অটোমেটিক্যালি সিলেক্টেড হবে, যেমন হলো ওয়ান টু মেনি রিলেশনে অটোমেটিক্যালি। হ্যাঁ, যেমন ও কমার্সের আগে ব্র্যান্ড ছিল না, ব্র্যান্ড থার্ড পার্টি প্লাগইন দিয়ে অ্যাড করতো। ও কমার্স রিসেন্ট ভার্সনগুলোতে ব্র্যান্ড ইন্ট্রোডিউস করছে, কিন্তু ব্র্যান্ড কিন্তু কিছুই না, ওই প্রোডাক্ট ক্যাটাগরি যেরকম ব্র্যান্ড ওই সেম কাজটাই করতেছে, ওরা একটা নতুন ট্যাক্সোনমি রেজিস্টার করে দিচ্ছে, দ্যাটস ইট। তো এই দুইটা ডিজাইনের জন্য মানে আমার এই কাস্টম ট্যাক্সোনমির লিস্ট পেজ বা আর্কাইভ পেজের ডিজাইন যেন ডিফারেন্ট হয়, এই জন্য আমাদের টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সেই টেমপ্লেটের জন্য আমরা এই যে ক্যাটাগরি ড্যাশ slack.php, স্ল্যাক মানে এখানে বোঝাচ্ছে যে আমি ওই ক্যাটাগরি ট্যাক্সোনমি যে রেজিস্টার করছি ওই ট্যাক্সোনমির নামটা, এটা ক্যাটাগরি ড্যাশ স্ল্যাগ না, অ্যাকচুয়ালি ক্যাটাগরি স্ল্যাশ এই যে ট্যাক্সোনমি টার্ম যেটা, এটা এই যে এখানে আর্কাইভ.পোস্ট ও আছে, ওটা পোস্ট টাইপের জন্য। ট্যাক্সোনমি জন্য হচ্ছে ট্যাক্সোনমি হাইফেন ট্যাক্সোনমি দিতে পারি অথবা ট্যাক্সোনমি টার্ম দিতে পারি। যদি আপনার একটা ট্যাক্সোনমির স্পেসিফিক টার্মের জন্য টেমপ্লেট লাগে সেক্ষেত্রে এটা। আর যদি শুধুমাত্র আমার একটা কাস্টম ট্যাক্সোনমি আমি রেজিস্টার করছি হলো রাইটার নামে, রাইটারের লিস্ট পেজের ডিজাইন সবগুলো রাইটারের লিস্ট পেজ ডিজাইন সেম হবে, সেক্ষেত্রে আমি জাস্ট খালি ট্যাক্সোনমি স্ল্যাশ ওই রাইটার রেজিস্টার করার সময় ট্যাক্সোনমির নাম যেটা দিছি, কিটা আইডিটা যেটা দিছি ওইটা আমি এখানে দিয়ে .php এই ফাইলটার যে ডিজাইন যেভাবে করব সেটা শুধুমাত্র ওই ট্যাক্সোনমির জন্যই কাজ করবে। ঠিক আছে, চাইল্ড থিমের রুটে রাখতে হবে। আচ্ছা, ওই ফাইলের নাম কি অটোমেটিক তাহলে টেমপ্লেট করে দিবে? হ্যাঁ, ফিল্টার গুলো পেয়ে যাবে আর কি। ওই ফাইলের নাম যখন দিচ্ছি, ওই পেজে যখন আমি যাচ্ছি, হ্যাঁ ওই পেজ পেয়ে যাবে। আর এটা টেমপ্লেটটা ক্রিয়েট করার পরে যথাসম্ভব এই পার্মালিঙ্ক রিসেট দিতে হবে।
তাছাড়া কাজ করবে না। ট্যাক্সন ভাই আরেকটা কোশ্চেন ছিল, ট্যাক্সোনমি হাইফেন টার্ম ওই তার আগের পেজটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি ধরেন আমার হুমায়ুন আহমেদ হচ্ছে ট্যাক্সোনমি টার্ম, রাইট? তো আমি যদি হুমায়ুন আহমেদের জন্য আলাদা কোনো পেজ ডিজাইন পেজ করতে চাই সেক্ষেত্রে এটা ট্যাক্সোনমি হাইফেন আপনি ওই হুমায়ুন আহমেদ মানে ওই রাইটারের নামটা দিবেন, লেখকের গেলে আমি আমার ট্যাক্সোনমি এটা পাবেন। আবার আপনি ইয়ার, মান্থ, ডে এগুলো দিয়েও কিন্তু করতে পারেন, ঠিক আছে। সো এই জিনিসটা যদি ভালোভাবে দেখেন তাইলে মোটামুটি থিমের, ক্লাসিক থিমের টেমপ্লেটের যে হায়ারার্কি এটা ক্লিয়ার হয়ে যাবে। হুমায়ুন আহমেদ নামে কোনো বানাইলাম না, তারপরেও তো লিস্ট আসে, উপরে হুমায়ুন আহমেদ আসে, নিচে বইগুলো আসে। না, যদি ওইটা তো এই ক্ষেত্রে কাজ করবে, ট্যাক্সোনমি স্ল্যাশ ট্যাক্সোনমি ডট পিএসপি, এটা এই টেমপ্লেট না থাকলে আর্কাইভ ইউজ করবে। আর যদি আপনি স্পেসিফিক একজন রাইটারের জন্য একটা টেমপ্লেট বানাইতে চান এবং রাইটারের ধরেন যে হুমায়ুন আহমেদ অ্যাড করছেন, তার মানে হুমায়ুন আহমেদের জন্য যে স্ল্যাগটা দিচ্ছে হুমায়ুন ড্যাশ আহমেদ, ওই জিনিসটা এই যে ট্যাক্সোনমি রেজিস্টারে যে আইডিটা ছিল সেইটা ড্যাশ আপনার হুমায়ুন আহমেদ ডট পিএসপি দিলে এই টেমপ্লেটটা শুধুমাত্র হুমায়ুন আহমেদের জন্যই ডিজাইন মানে কাজ করবে। সেম ট্যাগ আর্কাইভের জন্য ওকে। আর হলো সাইট ফ্রন্ট, যেটা এটা সাইট ফ্রন্ট হলো ওই যে ফ্রন্ট পেজ ডট পিএসপি, যেটা অ্যাকচুয়ালি এই ফ্রন্ট পেজ ডট পিএসপি দিয়ে যদি কোনো কাজ করেন এটা হলো বাই ডিফল্ট হোম টেমপ্লেট হিসাবে ট্রিট করে। ফ্রন্ট ড্যাশ পেজ ডট পিএসপি এইটা একটা টেমপ্লেট আপনি বানাইতে পারেন, ঠিক আছে। বানানোর পর আপনি ওই যে জেনারেল সেটিংস থেকে যদি হোম পেজ, কোন পেজটা হোম পেজ হবে সেটা সেট করে দিবেন, ওই পেজের টেমপ্লেট হিসাবে এই ফ্রন্ট পেজটাকে নিয়ে নিবে, এই ফাইলটাকে নিয়ে নিবে। আর তারপরে আস্তে আস্তে কাস্টমারও আর একটা টেমপ্লেট করার অপশন আছে, সেটা হলো যে কোনো নামে আপনি একটা ফাইল তৈরি করলেন থিমের ডিরেক্টরিতে, সেটা প্যারেন্ট থিম অথবা চাইল্ড থিম, যে কোনো থিমই হতে পারে। ডিরেক্টরিতে ফাইল ক্রিয়েট করে ওপরে জাস্ট কমেন্টে পিএসপি ট্যাগ শুরু করে কমেন্টের ভিতরে থিম নেম কলন টেমপ্লেট নেম কলন টেমপ্লেটের একটা নাম দিলেন, হ্যাঁ। ওই জিনিসটা কিন্তু আমরা এই যে তখন দেখতে পারি পেজেসে, যে যখন নতুন একটা পেজ অ্যাড করা হয় তখন এই যে ডান পাশে টেমপ্লেট সিলেকশনের একটা অপশন থাকে না, হ্যাঁ, ডিফল্ট টেমপ্লেট, ওই সেম জিনিসটা ওই তখন এখানে টেমপ্লেট সিলেকশনের ওই অপশনটা চলে আসবে এই যে এখানে। সো আপনি যে কোনো নামে ফাইল ক্রিয়েট করে ওপরে হেডারটা অ্যাড করে দিবেন ওই টেমপ্লেটে, তখন ওই কাস্টম টেমপ্লেটটা আপনি স্পেসিফিক একটা পেজের জন্য লোড করতে পারবেন। এটা হোম পেজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে এই ফ্রন্ট পেজ ডট পিএসপি এটা রাখে না, হোম পেজের আলাদা একটা টেমপ্লেট ক্রিয়েট করে ওপরে টেমপ্লেটের নেমটা দিয়ে দেয়, ওইটা হোম পেজ হিসেবে সেট করে দিতে পারে। আর এখন তো আরও ইজি, সেটা হলো যে মানে ডিফল্ট টেমপ্লেটটা ইউজ করেই গুটেনবার্গ বা এলিমেন্টার এগুলো দিয়ে একটা ডিজাইন করে ফেলে, দেখা যায় টেমপ্লেটের উপরেও আর ডিপেন্ডেন্সি নাই ওইভাবে। তার মানে কি ভাই ওই পেজের ইউআরএল হিট করলে এই পেজ ফাইলে লোড হয়ে যাবে? হোম পেজ আগে সেট করে দিতে হবে, তখন লোড হবে। অথবা যে কোনো একটা পেজ ক্রিয়েট করলেন, তাহলে তো টেমপ্লেট আপনার অনেক হয়ে যাবে, মানে অনেক পিএসপি ফাইল হয়ে যাবে শুধু। আর শর্টকাটটা আমরা কখন বানাই? যখন একটা পার্ট যখন রিইউজেবল হয় সেটার জন্য। তারপরে ব্লগ পোস্টের জন্য যেটা বললাম, এটা ওই আর্কাইভ ডট পিএসপি অ্যাকচুয়ালি ইউজ হয় নর্মালি। আর হলো সার্চ রেজাল্টের জন্য চাইলে আপনারা সার্চ ডট পিএসপি বানাইতে পারেন, অথবা ফাইনালি ইন্ডেক্স ডট পিএসপিটা ইউজ হয়, হ্যাঁ। মানে ওই ব্লগ লিস্টের জন্য ইন্ডেক্স ডট পিএসপি নর্মালি ইউজ হয় আর কি। তারপরে 404 ডট পিএসপি এই ফাইলটা তো বুঝতেছেন, এটা 404 পেজ দেখানোর জন্য এটা ইউজ। সার্চের যে রেজাল্টের যে টেমপ্লেটটা, যে পেজটা আছে ওইটার যদি আপনার কাস্টম ডিজাইনের প্রয়োজন হয়, বাই ডিফল্ট ইন্ডেক্স নেবে। ইন্ডেক্স না, প্রথমে খুঁজবে সার্চ ডট পিএসপি, না পাইলে খুঁজবে সিঙ্গুলার ডট পিএসপি না পাইলে ইন্ডেক্স ডট পিএসপি খুঁজবে, মেইন এন্ট্রি পয়েন্ট যেটা। মানে সব টেমপ্লেটের ফলব্যাক কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি। কোনো টেমপ্লেট না থাকলে আপনি ইন্ডেক্স ডট পিএসপিতে যা থাকবে ওটাই কাজ করবে। তাহলে এটা ওর সাথে মজা নিতে হবে, ইন্ডেক্স ডট পিএসপি নেই, বাকি সব আছে।
কারণ তো মনে হলো কোনো কাজ করে না, বলে আমার ভিতর দিয়ে যায়। তাহলে এটা মনে হয় ক্লিয়ার নাকি? এখন একটু ওই যে থিম এবং চাইল্ড থিম এই হ্যাঁ, ওইটা আর কি জাস্ট একটু ডিসকাস করি। থিম তো দুই প্রকার, মানে সরি ওইটার হিসাব আলাদা। থিম ডেভেলপ মানে ব্লক থিম, ক্লাসিক থিম, ওইটা বলতেছেন। এখন বুঝে চাইল্ড থিম আর প্যারেন্ট থিম। হ্যাঁ, আমাদেরকে এখনো ক্লাসিক শেখার দরকার ছিল। এই যে ক্লাসিকে কাজ করতেছি আপনার এই যে ফাংশন অপারেট, এটা তো পুরাটাই, এটা তো হাইব্রিড থিম। উডমার্ট তো হাইব্রিড থিম। সো এখনও তো মার্কেটে অনেক হাইব্রিড থিম আছে বা ক্লাসিক থিম আছে। জনপ্রিয় থিমগুলো বেশিরভাগই তো এখনও হাইব্রিড টাইপের। মানে আগে তো ক্লাসিক থিমই ছিল, ওগুলো পরে হাইব্রিড। এখন ধরেন যে ডিরেক্ট ব্লকে যাব কোনগুলো, যেগুলো আমাদের একদমই আমাদের ইয়ের উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরেন আমাদের ওয়েবসাইট আমরা ব্লক থিমে বানাই ফেলছি, তারপরে এনজাইমের ওয়েবসাইট এটা ব্লকে বানাইতেছে ব্লক থিম, এরকম আর কি। আর যেটাতে হিউজ ফিচার আছে, আমরা কোনো পেইড কোনো সলিউশন খুঁজতেছি, সেক্ষেত্রে দেখা যায় যে ওই বাধ্য হয়ে তো এগুলো এখনো সিলেক্ট করা লাগে। তার মানে কি ক্লাসিকের সব ফিচার আসলে ব্লগে নাই? ধরেন যে একটা প্রোডাক্ট মার্কেটে 10 বছর যাবত আছে, তো যা লাগে এই উডমার্ট কাস্টমারের যা প্রয়োজন সব ফিচার অ্যাড করে রাখছেন। ব্লক থিম তো গ্রো করতেছে, এখনও দেখা যায় অনেক কিছুই হয়তো আপনি সুবিধা মতো পাচ্ছেন না, এরকম হতেই পারে। দেখা যাবে যে আপনি একটা ব্লক থিম চুজ করলেন, কিন্তু দোকানের ফুল সাপোর্টটা ওইটার কাছে নাই, যেটা উডমার্ট দিচ্ছে, ইলেকট্রো দিচ্ছে। আচ্ছা, প্যারেন্ট থিম মূলত মেইন থিম। ওই থিমটা ধরেন যে যে ডেভেলপার, সে হলো এই যে এরকম টেমপ্লেট সাজায় আপনাকে পুরো একটা কম্বাইন একটা সলিউশন দিয়ে দিছে। এখন প্লাগইনের ক্ষেত্রে আমরা কি করি, দোকান প্লাগইনের কোনো কিছু এক্সটেন্ড করার প্রয়োজন হলে আমরা একটা কাস্টম প্লাগইন বানাই হুক দিয়ে এক্সটেন্ড করি। আর চাইল্ড থিমের ক্ষেত্রে যেটা হয়, আমার প্যারেন্ট থিমের কোনো ফাংশন ওভাররাইড করার প্রয়োজন হইলে অবশ্যই ফাংশনটা হলো প্যারেন্ট থিমে ইয়াভাবে লিখতে হবে। প্যারেন্ট থিমে যদি ফাংশন এক্সিস্ট, এই চেকের ভিতরে কোনো ফাংশন থাকে, সেটাকে আমি ওভাররাইড করতে পারবো, তাছাড়া কিন্তু ওভাররাইড করতে পারবো না, কারণ একই নামে আবার 2 ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি আমার এখানে চাইল্ড থিম অ্যাক্টিভ আছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন তো প্যারেন্ট থিমটাই কাজ করতেছে। ঠিক আছে, প্রথমে সে কী করতেছে, এই সাইট যখন লোড হচ্ছে তখন প্রথমে চেক করতেছে যে এই জিনিসটা আমার চাইল্ড থিমে আছে কিনা। চাইল্ড থিমে যদি থাকে, সে এই জিনিসটার প্যারেন্ট থিম থেকে নিচ্ছে না। হ্যাঁ, চাইল্ড থিম থেকে যেটা ওভাররাইড করতেছে। তো চাইল্ড থিম মূলত মেইন যে কাজে ইউজ হয় সেটা হলো যে টেমপ্লেট ওভাররাইড করার ক্ষেত্রে এবং কোনো কিছু এক্সটেন্ড করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি দুইটা প্লাগইনই হচ্ছে টেমপ্লেট কি ডাউনলোড করা থাকতে হবে? দুইটা সিস্টেমে দুটোই থাকতে হবে আপনার। সিস্টেমে দুইটা রাখতে হবে, এই যে আমার চাইল্ড থিম হ্যাঁ, অবশ্যই প্যারেন্ট থাকতে হবে, তাছাড়া আপনার চাইল্ড হিসেবে ডিটেক্টই করবে না। ডিরেক্টলি করবে না। হ্যাঁ, তাহলে ও আলটিমেটলি চাইল্ড থিম যখন আমরা লিখতেছি বানাচ্ছি, তো আলটিমেটলি ও হচ্ছে প্যারেন্টের একটা কপি ওর কাছে তো রাখতেছে, মানে সিস্টেম থেকেই নিচ্ছে, নিজের কাছে রাখতেছে না, সিস্টেম থেকে কপিটা ধরে রাখতেছে। ডিপেন্ডেন্সি তো, দোকান না থাকলে দোকান পুরো থাকবে না, দোকান পুরো না থাকলে আচ্ছা, আমাদের প্লাগইন কাজ এই যে দেখেন চাইল্ড থিমটা কীভাবে কাজ করতেছে। এই যে চাইল্ড থিম উডমার্ট, এই যে টেমপ্লেট উডমার্ট লিখছে না, এইটা হলো এটা ও খুঁজবে যে এই নামে কোনো এই নামের ইয়েতে কোনো থিম আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, এই যে না 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 ওরকম কোনো ইয়ে নেই, সরাসরি আপনার চাইল্ড অ্যাক্টিভ করতে পারে। এই যে আমার প্যারেন্ট থিমের কি আছে, টেক্সট ডোমেইন আছে উডমার্ট। ঠিক আছে, এখন আমার চাইল্ড থিমে যে চাইল্ড থিমের style.php-তে আমার এটা লিখে দিতে হবে যে টেমপ্লেট ইকুয়াল টু প্যারেন্ট থিমের ইয়া কি আছে, টেক্সট ডোমেইন যেটা আছে সেটা। তখন সে ট্রিট করবে যে এটা হলো অমুক প্যারেন্ট থিমের চাইল্ড। ঠিক আছে, এটা যদি না দেন তাহলে সে এটার চাইল্ড থিম থাকবে না, এটা নর্মালি একটা প্যারেন্ট থিম হয়ে যাবে। হ্যাঁ, যখন এখানে তো style.css একটা ফাইল থাকে, এখানে আমরা স্টাইল লিখতে পারি। আমরা যখন আরেকটা css ফাইল অ্যাড করতে চাই, তখন ধরেন এনকিউ করলাম, এনকিউ করার পরে কিন্তু কাজ করে ওইখানে হচ্ছে এই উপরের কমেন্টের জিনিসগুলো কি লেখা লাগবে? না না, এই কমেন্ট শুধুমাত্র মেইন style.css এর জন্য, আর কোনো সিএসএস ফাইলের জন্য না। এটা দিয়ে জাস্ট থিমকে চেনানো হয় কিছু প্রয়োজনীয় হেডার। এটা শুধুমাত্র মেইন যে style.css সেটা ইয়াতে বলেন, মানে থিম ডিরেক্টরিতে প্যারেন্ট থিম বা চাইল্ড থিম দুইটা ডিরেক্টরিতেই মাস্ট বি style.css নামে একটা ফাইল থাকতে হবে। ঠিক আছে, যে ফাইলে এই হেডারগুলো থাকবে।
আর অন্যান্য যে সিএসএস জেএস ফাইল আছে ওগুলাতে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। তাই হচ্ছে প্লাগইনের যে মেইন ফাইলটা থাকে ওখানে যে হেডারগুলো থাকে এখানে হচ্ছে স্টাইলের থাকে। হ্যাঁ, এটা ওখানে তো প্লাগইনের নেম ডট পিএইচপি যেটা পেয়েছে ওখানে যে এরকম না প্লাগইনের ক্ষেত্রে এটা এখানে স্টাইল আছে। তাহলে আমরা চাইল্ড থিম মূলত ইউজ করি এই জন্য। আর চাইল্ড থিম হলো সবাই প্যারেন্ট থিমের যে সোর্স কোড আছে এটা সরাসরি কোনো সময়ই চেঞ্জ করা রিকমেন্ডেড না লুক লাইক প্লাগইনের মতো। কারণ কোম্পানিগুলা যারা থিম ডেভেলপার কোম্পানি তারা মূলত ওই যখন কোনো নিউ ভার্সন রিলিজ দেয় ওরা কিন্তু প্যারেন্টের জন্যই রিলিজ দেবে, ওরা চাইল্ডের জন্য কোনো দিন রিলিজ দেবে না। চাইল্ড জাস্ট আপনাকে একটা স্ক্র্যাচ ছোটো একটা দুইটা ফাইল আছে এরকম একটা থিম দেয় ওরা শুরুতে, ঠিক আছে। সবসময় আপডেট আসবে প্যারেন্ট আপডেট দিবেন, আর চাইল্ডের যা কোড আছে এটা আপনার কোনো চেঞ্জ হবে না, এটা ঠিকঠাক থাকবে। এই জন্যই হলো সব কাস্টমাইজ করার রিকমেন্ডেড হলো চাইল্ড থিমে। আর আমরা কি ফজর প্লেয়ারের ক্ষেত্রে চাইল্ড থিম বানাই ওইটাতে কাজ করতেছি, বাজারিকাতেও সেম। ইনফ্যাক্ট আমার থিম বেস কাজ করতে গেলে যেটাতে আমার কাস্টমাইজ করার প্রয়োজন হবে সেটাতেই আমার চাইল্ড থিম, যদি ওই প্যারেন্ট থিমের চাইল্ড থিম নাও থাকে ও নিজের এভাবে বানিয়ে নিতে হবে। ওটাই বলতেছিলাম ভাই যে সব থিম তো আর চাইল্ড থিম দেয় না। আমার ইচ্ছা আমারটাই আবার ওই অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট মানে কিছু টুল আছে ওদেরকে থিম নেম দিলেই ওরা স্ক্র্যাচ একটা চাইল্ড থিম বানিয়ে দেয়, এরকম অনেক আছে। কয়েকটা ফাইল মানে আপনার এখানে চাইল্ড থিমে শুধু লাগবে style.css functions.php, আর কিছু লাগবে না। ইন্ডেক্সটাও লাগে না মাশাআল্লাহ। ও ইন্ডেক্স ওখানে ইন্ডেক্স নিলে আবার ও ওইখানের ইন্ডেক্স লোড না করে আপনার ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ওপেন করবে। আপনাকে মেইন থিম বানাই দিবে। তো একটা প্যারেন্ট থিমের ডিফল্ট যে টেমপ্লেট ফাইলগুলা সেগুলো আপনি সরাসরি সেম ডিরেক্টরি অনুযায়ী যদি চাইল্ডে লেখেন তাহলে কিন্তু কাজ করবে, মানে অটোমেটিক ডিরেক্টরি ধরে ওভাররাইট করবে। যেমন আমি যদি উডমার্টে আসি, উডমার্টে ধরেন ডিফল্ট আমি যেটা বলতেছি সেটা হলো যে ওই যে আমরা কিছুক্ষণ আগে যে হায়ারার্কি যে লিস্টটা দেখলাম ওই লিস্টে যে ফাইলগুলোর নাম আছে ওগুলো হলো ওয়ার্ডপ্রেস ডিফল্ট ফাইল হিসেবে ট্রিট করে। তো ওই ফাইলগুলো যেমন index.php, তারপরে আপনার এই যে আর্কাইভ পোর্টফোলিও আছে এই নামে যদি করেন, তারপরে এই যে 404 এই যে ডিফল্ট যে টেমপ্লেটগুলো আছে বা ফোল্ডারের ভিতরে যদি থাকে এটা যদি যেভাবে আপনি এখানে যে ডিরেক্টরিতে আছে সেম ডিরেক্টরি অনুযায়ী আপনার চাইল্ড থিমে লিখলে চাইল্ড থিমেরটা লোড হবে। আর প্লাগইনের ব্যাপারে একটু ডিফারেন্ট, কারণ ধরেন যে প্লাগইনের জিনিসটা কিন্তু প্লাগইন ম্যানেজ করে, ঠিক আছে। ও কমার্সের কোনো একটা ফাংশনে লেখা আছে যখন টেমপ্লেট লোড করতেছে ওইখানে দেখবেন যে লেখা আছে যে তুমি প্রথমে দেখো থিমের ভিতরে কোনো ও কমার্স ফোল্ডার আছে কিনা, ঠিক আছে। যদি থিমের ভিতরে ও কমার্স ফোল্ডার থাকে তাহলে ডিরেক্টরি অনুযায়ী খোঁজো যে সাপোজ সিঙ্গেল প্রোডাক্টের ওই টেমপ্লেটটা ওই থিমের ভিতরে আছে কিনা। প্রথমে চাইল্ড থিম খোঁজে, হ্যাঁ ও কমার্সে লেখা আছে, প্রথমে চাইল্ড থিমে খুঁজবে, তারপরে চাইল্ড থিমে না পাইলে সে খুঁজবে প্যারেন্ট থিমে না পাইলে দেন ও কমার্স লোড করবে। দোকানও একই কাজ করছে, যে প্লাগইনগুলো এই কাজ করে থাকে সেই প্লাগইনের টেমপ্লেটগুলোই শুধুমাত্র চাইল্ড থিম থেকে আপনি এভাবে জাস্ট সেম ডিরেক্টরি অনুযায়ী লিখে দিলে আপনি পাবেন, ওভাররাইট করতে পারবেন। আর যারা এই কাজগুলো প্লাগইনে করে নাই সেই টেমপ্লেট ওভাররাইট করার জন্য হয়তো আপনাকে আপনার থিমের ভিতর বা আপনার কাস্টম প্লাগইনে কাস্টম কোড লিখতে হবে, ঠিক আছে। টেমপ্লেট ওভাররাইটগুলো মূলত এভাবেই কাজ করে। আপনি চাইল্ড থিম লিখতে দেখুন, এটা তো উডমার্ট, হ্যাঁ উডমার্ট, আর আপনি উডমার্ট চাইল্ড লিখছেন, ওখানে আবার কমার্সের ভিতরে আপনার যেমন ধরেন যে আমাদের এখন কি উডমার্টে আমরা কাজ করতেছি, উডমার্টের চাইল্ডে তো আমরা সব ধরনের কাজ করব, আমার ও কমার্সের একটা টেমপ্লেট ওভাররাইট করা প্রয়োজন। প্রথমে আমার দেখে নিতে হবে যে ওই ও কমার্সের ওই টেমপ্লেটটা আমার উডমার্টের মানে প্যারেন্ট থিম ওভাররাইট করছে কিনা। যদি প্যারেন্ট থিম ওভাররাইট করে তাহলে প্যারেন্ট থিমের ফাইলটা আমি জাস্ট কপি করে নিয়ে সেম ডিরেক্টরি অনুযায়ী আমার চাইল্ড থিমে পেস্ট করে কাজ শুরু করে দিব। আর যদি প্যারেন্ট থিম ওভাররাইট না করে তাহলে আমি ও কমার্সের টেমপ্লেট থেকে কপি করে নিয়ে আসবো। টেমপ্লেট রিলেটেড যা আছে সেটা সব কিছু চাইল্ড থিমে লিখবো। কাস্টম কোনো ফাংশনালিটি কাস্টম কোনো ফিচার এক্সটেন্ড করার প্রয়োজন হলে তখন আমরা যেহেতু প্লাগইনে আমরা অভ্যস্ত প্লাগইনে লিখতে পারি। সব কাজই থিম দিয়ে করে নিতে পারবেন, কিন্তু functions.php-তে আর নর্মালি যেটা করা হয় যে functions.php-তে মানে খুব বেশি কিছু না রেখে এই যে এভাবে আর কি কাজ করা, যে আলাদা আলাদা ফাইল রেখে ওই ফাইলগুলো এখানে functions.php-তে কল করে আপনি আলাদা আলাদা কাজ হ্যান্ডেল করেন।
সেম ফাইল স্ট্রাকচার রেখে যদি হচ্ছে আমাদের চাইল্ড থিমের ভিতরে লিখি, ফাইল স্ট্রাকচারের মধ্যে প্যারেন্ট থিমে যেরকম হচ্ছে যে ফোল্ডার বাই ফোল্ডার যেভাবে আছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাই। ধরেন আমি ও কমার্সে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ও কমার্সে আমি টেমপ্লেটে যাই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ও কমার্স প্লাগইনে গেলাম, টেমপ্লেট ফোল্ডারে গেলাম, আর্কাইভ ডট প্রোডাক্ট এখানে গেলাম। দেখেন এ ও কমার্স খুব সুন্দরভাবে হেডারে লিখে দিছে, তুমি তোমার থিমে যদি এই যে ইয়োর থিম ও কমার্স আর্কাইভ ডট প্রোডাক্ট, মানে আপনার থিমের ভিতরে ও কমার্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, আর্কাইভ ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। ঠিক আছে, পার্ট যেটা পাচ্ছে ওইটার অনুযায়ী সেম ভাবে হচ্ছে ওই পার্টটা আমাকে ওইভাবে সাজাইতে হবে। হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য মানে ভালো ভালো যে প্লাগইনগুলো আছে, জনপ্রিয় প্লাগইন, ওরা এইভাবে লিখে দেয়। সেম দেখেন যে অর্ডারের ক্ষেত্রেও এ কিন্তু বলে দিছে, অর্ডারের ক্ষেত্রে অর্ডার হিস্টোরিতে বলে নাই, এখানে বলছে যে ও কমার্সের ভিতরে অর্ডার ফোল্ডার থাকবে, তার মধ্যে এটা। সো ইওর থিম মানে এ বুঝাইছে যে প্রথমে আপনার চাইল্ড থিমের মধ্যে খুঁজবে, চাইল্ড থিম অ্যাক্টিভ থাকলে চাইল্ড থিমে খুঁজবে, না হলে প্যারেন্ট থিম থেকে নেবে। চাইল্ড থিমের মতো কি ব্র্যান্ড চাইল্ড থিম মনে হয় না, এখন আপনার যদি চাই এক্সিস্টিং একটা চাইল্ড থিম আছে, আমরা চাইলাম যে আমাদেরও একটা চাইল্ড থিম এক্সপেরিমেন্ট করেন, দেখেন বানানো যায় কিনা। পাঁচটা পরে এসে এরকম এসে বসে এক্সপেরিমেন্ট করা। আচ্ছা, এইটা টেমপ্লেট ওভাররাইটের বিষয়টা গেল। আর কিন্তু আমরা বলে প্লাগইন লিখি, কারণ প্লাগইনের হয়তো চাইল্ড আছে, আমরা তো আর কিছু করতে পারবো না, এজন্য প্লাগইন না। হ্যাঁ, এটা মাল্টিপল প্লাগইন। তারপরে মডিউল, আচ্ছা এখানে টেমপ্লেট টেক্সট। লিস্ট করে বলে দিতে পারে, নতুন থাকলে আমরা অবশ্যই পারে, কনফিডেন্ট পারে। কনফিডেন্টলি বলুন, তাই না? এই যে উডমার্ট ধরেন সবগুলো ফাংশন লেখার জন্যই ফাংশন এক্সিস্ট ইউজ করছে। ঠিক আছে, তাহলে আপনার চাইল্ড থিমে যদি সেম ফাংশনই আপনি গ্লোবালি লিখে দেন, তাহলে আপনার ইয়েরটা লোড হবে, আপনার চাইল্ড থিমেরটা লোড হবে। ঠিক আছে, এক্ষেত্রে আপনার কি বলে, এই যেমন ধরেন উডমার্ট এই ফাংশনটা লোড করছে এই হুকে কিন্তু, তাই না? কিন্তু আমার দরকার শুধুমাত্র এই ফাংশনের ভিতরে এখানে নতুন কিছু ইনফরমেশন অ্যাড, বাট আমি এতটুকু চেঞ্জ করতে চাই, আমার ফিল্টার তো নাই, তাইলে আমার কিন্তু এই হুক সহ চাইল্ড থিমে নিয়ে যেতে হবে না, আমার শুধুমাত্র এতটুকু নিয়ে যা চাইল্ড থিমের ফাংশনস ডট পিএসপিতে লিখে দিলেই কিন্তু কাজ করবে, মানে সেম নেমে লিখে দিলেই কাজ করবে, এই হুক আর নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে ও যখন হুকটা ফায়ার হবে তখন ও একই নামে দুইটা পাইলে আপনারটা যেহেতু পরে আসছে এই কারণে ও আচ্ছা আচ্ছা, না এটা আমি ভুল বলছি, হুক নিয়ে যেতে হবে, হুক নিয়ে যেতে হবে, কারণ হুক না নিয়ে গেলে সে তো এখানে ঢুকবেই না, সো হুক সহই নিয়ে যেতে হবে, কিন্তু ফাংশনের নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ফাংশন নামে সেম থাকে। হ্যাঁ, ভাই এটা হচ্ছে প্যারেন্ট থিম। প্যারেন্ট থিম হচ্ছে সবগুলো ফাংশনকে ওরা এইভাবে লিখছে নাকি? মোস্ট অফ দ্য ফাংশন এভাবে লিখছে, যেগুলো হচ্ছে ওভাররাইড করার প্রয়োজন ওভাররাইড করার প্রয়োজন হতে পারে। আমরা নেওয়ার সময় হচ্ছে হুক সহ নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে আমরা এখানে সেম নামে জাস্ট এই সব কিছু কপি করে নিয়ে যাবেন, নিয়ে যে আপনার এই লাইনও চেঞ্জ করা যাবে না, এই লাইনও চেঞ্জ করা যাবে না, মাঝখানে যা ইচ্ছা তাই করেন। এই আর কি। আর অনেক কিছুই আছে বাজারিকেতে কাজ করে যেগুলো যে উডমার্টের অনেক কিছুই আছে যেখানে ফিল্টার রাখার প্রয়োজন হলো ছিল, বা যে ক্লাসগুলো ওভাররাইড করার মানে পুরো দেখা যায় যে ছোট্ট একটা ফাংশন ওভাররাইড করার জন্য পুরো ক্লাসটা ওভাররাইড করতে হচ্ছে। উডমার্টে এই সমস্যাগুলো আছে, এখন ওরা অত ফিল্টার দেয় নাই, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে ফাংশনে ওভাররাইড করা ছাড়াও আপনার ক্লাস ওভাররাইড করার প্রয়োজন হতে পারে। ক্লাস ওভার রেডিও কি সেম যে আমি না না, ওইভাবে কাজ করবে না ভাই, ক্লাস প্লাগইনে যেভাবে কাজ করেন ওইভাবে আপনার কাস্টম ওইতে যেতে হবে। তখন কি ওটা আমরা কাস্টম প্লাগইনে লিখব? লিখতে পারেন, মানে ও থিমের ভিতরে লিখতে হলে আমি কিভাবে লিখতে পারি? আমি যেটা করছি এই ইয়ার ক্ষেত্রে উডমার্টে বাজারিকের ক্ষেত্রে এটা হলো যে এই ধরেন এই মডিউলের মধ্যে ওরা কাস্টম কিছু ফাংশন লিখছে, যেমন সার্চ ডট পিএসপি। হ্যাঁ, এই ধরেন আমার এই সার্চ ডট পিএসপি ওভাররাইড করার প্রয়োজন হচ্ছে, তো যদিও সেম টেমপ্লেট ওভাররাইড চাইল্ড থেকে লোড করবে না সার্চ ডট পিএসপি, তারপরেও আমি চেষ্টা করছি যে এই ডিরেক্টরিটা সেম রেখে ফাইল ক্রিয়েট করার। মানে এই যে ধরেন আমি যদি চাইল্ড থিমে আসি, এই যে চাইল্ড থিমের মধ্যেও আমি ইনক্লুড ফোল্ডারে একটা মডিউলস ফোল্ডার রাখছি, রেখে এই যে সার্চ ডট পিএসপি এখানে রাখছি। আচ্ছা, এখানে রাখা, কিন্তু এটা কিন্তু অটো লোড করতেছে না, এটা আমার ওই ফাংশন ডট পিএসপি থেকে ইয়ে করা আছে, ইনক্লুড করা আছে। তো সব কিছু তো ওইভাবে ওভাররাইট হবে না, কিছু কিছু জিনিস ওভাররাইট। সো এই চাইল্ড থিমে কাজ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ফাংশন ডট পিএসপি মানে চাইল্ড থিম প্যারেন্ট থিম দুইটার ক্ষেত্রেই আমার যদি স্ক্র্যাচ থেকে থিম ডেভেলপমেন্টের প্রয়োজন হয়,
তাহলে functions ডট পিএইচপিতে শুধুমাত্র প্রয়োজনীয় ডাটা রেখে বাকি সবগুলো ভিতরে একেবারে গ্লোবাল ডাটা। হ্যাঁ ভিতরে ফোল্ডার ওয়াইজ সাজায় ডিরেক্টরি ওয়াইজ সাজায় লিখলেই বেটার। আচ্ছা আর হলো এই যে একটা কাজ করতে যে আর একটা ইস্যু ফেস করবেন সেটা হলো যে সিএসএসে লিখতেছেন, ঠিক আছে, সেটা ক্যাচ ধরে রাখতেছে, লোড হচ্ছে না, হচ্ছে এই জন্য সেটা হলো যে আপনার এই যে একটা অ্যাসেট ভার্সনের কনস্ট্যান্ট ডিফাইন করে নিয়ে থিমের ভিতরে এটা একটা র্যান্ড ফাংশন চালাই দিবেন, যতদিন ডেভেলপমেন্ট চলতেছে ততদিন র্যান্ড থাকুক, প্রোডাকশনে গেলে র্যান্ড উঠায় স্পেসিফিক ভার্সন বসে। এটা তো প্লাগইনের ক্ষেত্রে বারবার ভাষণ চেঞ্জ হয় আর ক্যাশ করতে পারে না। আর প্লাগইনের ক্ষেত্রে মানে একটা সলিউশন কাজ করছে, সেটা হচ্ছে যে র্যান্ড না দিয়ে না বলতেছে আমার একবার কি বলে একবার বেশি কাজ করে। আমার ওরা সববারই করছে। জানেন না আমি কতদিন ওইটা দেওয়ার পরে কতক্ষণ বসে থেকে মেজাজ গরম হয়ে গেছে। আমি জিএস ফাইল লিখতেছি, লোড দিছি, জিএস ফাইল সেভ হয় না। আমারও সেম ওইটা কন্ট্যাক্ট করা হয়েছে না। কিছু না ভাই, এর কোড না তো ওখানে। করছেন না, ওখানে র্যান্ড লিখে দিবেন। না এই ভার্সন তো থাকবে this/version এই ইয়েতে বাজারিকা উডমার্ট বাজারিকা উডমার্ট চাইল্ড নামে একটা রিপোজিটরি আছে, ওখানে পাবেন। আমরা যে ফরম্যাট ফেয়ারে দিছি আমরা তো দেখছি ওই ফজর ফেয়ারের চাইল্ডে সেম কাজটাই করে নিন, এই যে একটা ডিফাইন করে নিন, কনস্ট্যান্ট ডিফাইন করে নিয়ে র্যান্ড ফাংশন চালাই দিন, ফাংশনটা পিএইচপি একজন পুশ দিন, পরে বাকিগুলো সবাই ইউজ করেন। আচ্ছা আর বাদ বাকি এই যে আমরা লোকালাইজ প্লাগইনে যেভাবে লোকালাইজ করি সেমভাবে এখানেও লোকালাইজ করতে পারবো। তারপর কি যেন বলতে চাইলাম, আপনার পিএইচপির কোনো ডাটা জেএসে প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে যে হ্যান্ডেলার দিয়ে জেএস রেজিস্টার করছেন, মানে হ্যান্ডেলার বলতেছি কোনটাকে, এই যে একটা রেজিস্টার, এই যে এইটুকু হলো হ্যান্ডেলার, এই চাইল্ড স্ক্রিপ্ট এটা হলো হ্যান্ডেলার। সো আমি এই যে চাইল্ড স্ক্রিপ্টের ভিতর বাজারিকা মেইন অবজেক্ট এটার ডট বাকি ডাটাগুলো যে অ্যারের ভিতর যে ডাটা পাবেন সেটা হলো যে মানে অবজেক্ট হিসাবে যাবে বাজারিকার আন্ডারে, বাজারিকা ডট দিয়ে অ্যাক্সেস এইটাই জেএস থেকে। জেএস থেকে, হ্যাঁ। এটা মানে রিঅ্যাক্টর তো এইভাবেই কাজ করে না? রিয়েক্ট ধরেন আপনি গুটেনবার্গের কথা বলতেছেন নাকি? গুটেনবার্গ না, আমি হ্যাঁ গুটেনবার্গ বা ধরেন আমরা যেমন রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করছি, তো সেই ক্ষেত্রে মনে করেন আমি যদি এটা লোকালাইজ করি এবং আমি তো ওই স্ক্রিপ্টটাতে রেজিস্টার করে এনকিউ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো এইভাবে এই ইয়াতে লিখলে তো ওটা পাওয়ার কথা ওই অবজেক্টে। আপনি কি রিঅ্যাক্টের ফাইল কিভাবে আপনি ওই ভাই ইয়ার কথা বলতেছেন, ওই যে ওই প্রজেক্টের কথা? সোহালিমি। হ্যাঁ সোহালিমি তো এইভাবেই হয়ে যাবে, কারণ প্লাগইনেও আমরা একইভাবেই কাজ করি। যেকোনো জেএস ফাইল রেজিস্টার ওটা JS তো- JS object। ওটা তো প্লাগইনের যেমন নামসটা আমরা পাচ্ছি না। আচ্ছা তারপরে আর কি যেন নিয়ে কথা বলবো ভুলে গেলাম না। আচ্ছা আমি সামারি করতে করতে আমার মনে পড়ছে যে আমরা এটা করছি এটা করছি এটা করছি এরপরে ওইদিকে রেকর্ডিং হচ্ছে। হুম আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সবকিছুই বসে আমি রেকর্ডিং করছেন না, এটা আবার দেখতে হবে। আমি চাচ্ছি যে ধরেন যে ফজর ফিয়ার আর হলো এনজাইম এই দুইটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো টিম মানে এই ধরনের কাজের জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম আর কি। আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এগুলা তো মোটামুটি ইজি ধরা যায়, গুটেনবার্গ ইয়া টানাটানি করা ও ওইটা আর কি, হ্যাঁ, ওইটাও থিমের অংশ আসলে। থিমে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে কাজ করতে গেলে ডিজাইন নলেজ লাগবেই লাগবে, কিছু করার নাই, ঠিক আছে। তো আমি বিষয়টা হলো যে থিম ডেভেলপমেন্টে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে সে হলো ছিল HTML CSS থেকে বা HTML CSS করতো মানে ফিগমা বা পিএইচডি থেকে, দেন মানে ওই সে থিম ডেভেলপমেন্টে আসে, নর্মালি এইভাবেই আসে। তাছাড়া থিম তো পুরো ডিজাইন নির্ভর একটা জিনিস, কারণ ওই দেখা যায় প্রয়োজন হয় যে ওই যে এখন যেভাবে আমরা কাজ করতেছি এখন তো দিয়ে কাজ করা হচ্ছে, কি বলে আমরা গুটেনবার্গ ইউজ করে ব্লক টক অনেক কিছু তৈরি করতে পারতেছি। তো যখন ছিল না ওই যে সব কম্পোনেন্টই কিন্তু শর্টকাট বানায় কাজ করতে হতো, এটা। আচ্ছা হ্যাঁ, এই শর্ট কোডের ব্যাপারটা আমি একটু বুঝতে চাই। ইয়াতে কি বলে থিমের ক্ষেত্রে শর্ট কোড জিনিসটা কি? শর্ট কোড হচ্ছে যে একটা সিম্পল স্নিপেট যেটা আমি ইয়া করবো, ওটাতে আমি
পারবো, ওখান থেকে রেজাল্ট আমি শো করতে পারবো, রাইট? তো ইয়াতে থিমে আপনি শর্টকাট ইউজ করছেন, কিভাবে করছেন এটা? অ্যাড শর্টকাট। না শর্টকাট তো ঠিক আছে, আমাকে একটা উদাহরণ দেন যে আমি অমুক জায়গায় এই জিনিসটা দেখাইতে চাইছি না, এইটাকে আমি অমুক জায়গায় ইউজ করছি। আচ্ছা, আমি বাজারিকার ক্ষেত্রে বলি। বাজারিকার ক্ষেত্রে প্রাইস শর্টকাট কয়টা দুটো করে উপর থেকে ফিডব্যাক, এই যে ফিডব্যাক শর্টকাট আছে। হ্যাঁ। তো আমার ফিডব্যাকটা প্রয়োজন হয়েছে বাজারিকার বেশ কয়েকটা জায়গায়। তো পোস্ট কাস্টম পোস্ট টাইপ করছে। হ্যাঁ, এই যে এই একটা সেকশন, এই একটা সেকশন, দুইটা সেকশন সিমিলার, একটা কাস্টম পোস্ট টাইপ থেকে আসতেছে, দুইটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো এটা রিপিটার ফিল্ড আমার। আর যেহেতু কাস্টম পোস্ট টাইপ, সো ওইরকম কোনো ব্লক নাই উডমার্টের, যার কারণে আমার প্রয়োজন হয়েছে এই দুইটার জন্য শর্টকাট বানাতে। প্লাস আবার হলো আমাদের সেম শর্টকাটটা আমাদের এখানেও সেম ফিডব্যাক একটা ইউজ হয়, ওই সেম শর্টকাটতে ওইটার কাজ আবার হলো এই প্রোডাক্ট যে ক্যাটাগরির, শুধুমাত্র ওই ক্যাটাগরিরই ফিডব্যাকগুলো নিয়ে আসবে। ফিডব্যাক অ্যাড করার সময় প্রোডাক্ট সিলেক্ট করে দেওয়া যায়, আমরা ইয়েটা দিছি, প্রোডাক্ট সিলেক্ট করে দেয়, ওই অনুযায়ী ওই ফিডব্যাকগুলো স্পেসিফিক প্রোডাক্টে যায়। তো এই যেহেতু রিপিটার একটা জিনিস, তো এটা আমরা 3 জায়গায় এটা আমরা শর্টকাট বানাইছি একটা। এই যে জাস্ট প্লাগইনে যেভাবে শর্টকাট বানাই, অ্যাড শর্টকাট ফাংশন দিয়ে আমরা একটা শর্টকাট বানাইছি। বানায় এটার ভিতরে আমরা মূলত রিইউজ করছি হলো কি বলে উডমার্টের স্লাইডারের যে ওরা স্লাইডারে যে শর্টকাটগুলো হ্যান্ডেল করে, উডমার্ট এই যে এগুলোর জন্য যে বিভিন্ন ধরনের শর্টকাট ওদের ফাংশন আছে, ওই ফাংশন থেকে আমরা ওইটা ইউজ করছি। এই জন্য যেহেতু আমার এটা হলো স্লাইডার টাইপের, ঠিক আছে? সো স্লাইডারের জন্য আমার আবার জেএস লাগবে। তো আমি শুধু তো আর এক্সটার্নাল লাইব্রেরি আমার ইউজ করব না, কারণ যেহেতু অলরেডি একটা থিম ইউজ করতেছি, এই থিমে অবশ্যই এটা আছে। তো ওটা প্রথমে খুঁজে বের করছি যে আচ্ছা কোন শর্টকাটে ওরা এটা ইউজ করতেছে। জি ভাই, নিয়ম ভেঙে বলছেন যে ভাই যে আজকে অফিসের বাইরে একটা সেশন নিচ্ছি আর কি। অফিসের বাইরে একটা সবারই আগ্রহ আছে, তো এই জন্য আমি একটু শিখি দিলে আমরা প্ল্যাগিং ডেভেলপারকে নিয়ে আসি। তিন ডেভেলপার ঠিক আছে, আমরা 3 ডেভেলপার। তো তারপরে আমরা ওই ওদের যে ওরা যেভাবে যে স্লাইডারগুলো বানাইছে, ওই জিনিসটা খুঁজে বের করে আমরা এই শর্টকাটের ভিতরে ইন্টিগ্রেট করছি এবং ফিডব্যাক কাস্টম পোস্ট টাইপ থেকে ডাটা নিয়ে আসছি। ওকে, তো শুরুতে যেটা করছিলাম সেটা হলো যে এই শর্টকাটটা আমরা প্রোডাক্ট এডিট পেজে যেয়ে লিখতে হইতো। এখানে যদি হুকের কল দেখে দিয়ে দেওয়া যায়। আরে এখন তো শর্টকাট যে জ্বালানটা চালাইছে। হুকের আমি যেটা বলতে চাচ্ছি, এইটা হলো মানে শর্টকাট। আমি এই জন্য বলতেছি যে এখানে ধরেন আমরা গুটেনবার্গের শর্টকাট কীভাবে অ্যাড করি, এখান থেকে আমি শর্টকাটটা নিয়ে শর্টকাটের ভিতরে আমার শর্টকাটের নাম দিলাম। ওকে, তো শুরুতে আমরা এইভাবেই ইউজ করছিলাম যে শর্টকাটের ভিতর নাম দিব, তারপরে হলো শর্টকাটের ভিতর নাম দিব, তারপরে আমাদেরকে একটা প্যারামিটার পাস করার প্রয়োজন হয়েছে যে এটা হলো কোন ক্যাটাগরির ফিডব্যাক। তারপরে ওই যে কি না মানে কয়েকটা ছিল আর কি। তো তারপরে দেখলাম যে আচ্ছা এটা ক্লায়েন্টের জন্য হলো একটা প্যারা, কারণ তার এটা আবার মনে রাখতে হবে যে কোন প্যারামিটারে সে কি পাস করবে। তাইলে এটা সহজ সলিউশন কি? সহজ সলিউশন আচ্ছা এই শর্টকাটটাকে একটা
গুটেনবার্গ ব্লক বানাই। এখন গুটেনবার্গ ব্লক হল তো দুই ধরনের আছে, একটা হলো সার্ভার সাইড রেন্ডার, যেটা করে যে আমার শর্টকোড আছে, পুরো আমার শর্টকোডটাকেই লোড করবে, জাস্ট আমাকে একটা সেটিংস দিবে, আমি চাইলে এডিটর এন্ডেও ডিজাইন করতে পারবো। ওই মানে ওইটা হলো ইজিয়েস্ট আর কি ব্লক ডেভেলপমেন্টের। তো সেক্ষেত্রে আমরা ওই সার্ভার সাইড যে ইয়াটা আছে ব্লক, ওইটা রেজিস্টার করলাম, ওইটা রেজিস্টার করে আমরা ওইটা ডেভেলপ করলাম। ওইটা ডেভেলপ করতে আমার সুবিধা কী হইলো, আমি যে এখান থেকে ডাইনামিক কিছু অপশন দিতে পারলাম, ক্লায়েন্ট এখান থেকে সে ইজিলি কী চাচ্ছে না চাচ্ছে এই যে প্যারামিটারগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। তো এই জন্য আমরা এই থিমের ভিতরে এই যে ব্লক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে ওই ইয়েগুলো করছি আর কি, এখানে এখানে আপনার শর্টকোড একটা করলেন এবং ওই শর্টকোডটাকে এই ব্লকের ভিতরে ওই শর্টকটটা এই ব্লকের ভিতরে নিয়ে আসলাম। আচ্ছা, কোথায় সেটা দেখতে সে বলবে জিএস ফাইল ফ্রন্ট ব্যাক এন্ডে দেখেন রেজিস্টার ব্লক আছে না, জি ভাই, এখানে দেখেন অনেকদিন আগে কাজ করছি, ভুলে ব্যাক গেছি। এন্ড রেজিস্টার ব্লক আছে। এই যে ব্লক রেজিস্টার এই উইকের ভিতরে, ওই যে রেন্ডার ফোল্ডার ভিতরে আর হলো এই যে এখানে মূলত শর্টকাটটা কল হচ্ছে, এই শর্টকাটটা এটার ভিতরে আমার অ্যাট্রিবিউটগুলো যাচ্ছে, আর কি কি অ্যাট্রিবিউট আমি পাস করব সেটা এখান থেকে বলে দিচ্ছি। এটা আবার জেএসএন থেকে জেএসএ এসে সেটা আবার ওই এডিটর এন্ডে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি ওই ফিল্ডগুলো এখানে তৈরি করা। এটার মধ্যে শর্টকাট দেওয়ার কি দরকার হলো, ডাইরেক্ট আমরা HTML দিয়ে করতাম। তাহলে ডাইনামিক ডাটা আবার নিয়ে আসার জন্য আপনার আবার গুটেনবার্গ রিলেটেড অনেক কাজ করা লাগতো, তো রিঅ্যাক্টেড কম্পোনেন্ট বানাইতে। আমরা ডু শর্টকাট না করে আমরা সরাসরি কলব্যাকটাকে পাস করতে পারতাম। আচ্ছা আচ্ছা, এটার ফলে যেটা হতো তাহলে শর্টকাটের ফ্যাসিলিটিটা পাইতাম না। এখন যেটা করা যাবে একটা সেন্টেন্স দুই কাজ দুইটাই করা যাবে। চাইলে কোথাও আমি এক্সট্রা ভাবে ওইটাও বসে দিতে পারবো। আমি যেটা বলবো কলব্যাক আমরা ডু শর্টকাট দিচ্ছি, ওটা সরাসরি শর্টকাটে যে কলব্যাক আছে ওটা দিয়ে দিলে কাজ করবে। সেক্ষেত্রে ক্রস পাসিংটা শর্টকাট যেরকম করে করতেছে ওরকম করে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটা কল করে ফাংশনের মধ্যে আমাদের এই এখান থেকে বেতলে ক্যাটাগরি দেওয়ার অপশন দিয়েছে। হুম, নিচে এখানে এই যে যেটা তাহলে ক্যাটাগরি সব ক্যাটাগরি আসে, আর যেটা ক্যাটাগরিগুলো আমরা ওখানে আলাদা এটা কাস্টম ট্যাক্সোনমিকটা নিয়ে আসছে শুধু। ক্যারোসেলের সেকশনটা যাবে হ্যাঁ, দেখালেন যে সাইডারের সেকশন আপনার একটা ছিল ফ্রন্ট এন্ড পেজে অনেকগুলো মহিলার ছবি। এই যে এটা এটা তাহলে আপনারা বানাইছেন নাকি? না না, এটা ওই আছে উড মার্টের ছিল। উডপার্টের যে ক্যারোসেলের যে ওদের কিছু ব্লক আছে, ওই ব্লকের কোডগুলো নিয়ে এসে রিইউজ করা। আমাদের কাস্টম পোস্টের থেকে ডাটা নিয়ে আসতেছি, কিন্তু ওদেরই মার্কআপ ইউজ করা, ওদেরই জেএস ইউজ করা, সব কিছু আমাদের বানাইতে হবে। এই জাস্ট স্টাইল থিমে ঢুকেই। অ্যারোগুলো কি উপরে দেওয়া যাবে? হ্যাঁ, এটা তো আপনার সিএসএস দিয়ে হ্যান্ডেল করা লাগবে। সকল ভাই নেক্সট ডে ট্রাই করতে আর হলো এই যে এডিটর এন্ডে এখানে শুধুমাত্র এখন একটা আমার ব্ল্যাঙ্ক ইমেজ দেয়া আছে, মানে জাস্ট একটা ইমেজ দেয়া আছে। এটা মানে কাজ বাড়াইতে চাই নাই দেখে এটা করা হয় নাই। তাছাড়া কিন্তু আপনার চাইলেই এই যে ফিডব্যাক ব্লকের এই যে এখানে ইমেজ পাস, এখানে এই যে মানে আইকন দেয়া আছে, ড্যাশ আইকন ইউজ করা। তো এই জায়গায় কিন্তু আপনি চাইলেই ওই শর্টকাটের ফ্রন্ট এন্ডে যে ডিজাইন আছে সেটা এখানে ইন্টিগ্রেট করতে পারতেন, কিন্তু এটা হলো হ্যাঁ ওইটা সেক্ষেত্রে এই যে অন্যান্য সেকশনগুলোর মতো দেখা যায়। তো শর্টকাটে উঠে দেন না এটা আমার লোকাল সাইট, সমস্যা নেই। এই তো আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? অন্য একদিন টপিক সাজায় আবার বসা যাবে, সমস্যা নাই। আজকে জাস্ট ব্লগ ডেভেলপমেন্টে কাজ করতে হবে, আমার সেখানে বুঝছি ফ্রন্ট এন্ডে ব্লগ ডেভেলপমেন্টে কাজ করতে খুবই মজা হবে। আমরা হচ্ছে ভাইকে আমি অলরেডি কথা বলতেছি, আমার একটু দুই এখন তো ব্যাক এন্ডটা দেখাবে, ব্যাক এন্ডটা দিয়েছি
জাস্ট তো করতে হবি কাস্টমাইজেশন ফরম্যাটটা তো আপনার রিঅ্যাক্ট পাইথনের প্যাটার্ন বানানো আমি তো নিজে বুঝি মাথা খালি করে থিমটা ক্লিয়ার হয়ে গেছে